হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্য মির্জা আব্বাসের অপারেশন চলছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে অস্ত্রোপচার। আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। অসুস্থ মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে জানতে চান ডাক্তারদের কাছে। পরে তাকে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন তারেক রহমান। গত বুধবার অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি জামায়াতের নেতারা তাকে দেখতে যান হাসপাতালে। জুলাই সনদ নিয়ে বিতর্ক কার্যকর সংসদ বাস্তবায়নে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন স্পিকার। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই ৩৪ বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে, এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন। সাভার থেকে ফেরার পথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। জিয়াউর রহমানের সঙ্গে রণাঙ্গনের যুদ্ধের আর খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ রাজনীতির স্মৃতিচারণ করেন স্পিকার। সংসদের প্রথম অধিবেশনে বিরোধী জোটের ওয়াকআউট প্রসঙ্গেও কথা বলেন তিনি। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি। তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। স্পিকার কথা বলেন এই সংসদকে কার্যকর করার পথের চ্যালেঞ্জ নিয়েও। চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের জনগণ কত সতর্ক, কত বিচক্ষণ দেখেন। একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ। অভিনন্দন ভাই। দেশে দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃস্থাপিত হয়েছে উল্লেখ করে তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন স্পিকার, ডেপুটি স্পিকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে রেল ও সড়ক পথে যাত্রা শুরু হয়েছে। রেলযাত্রার প্রথম দিনে ভোগান্তি ছাড়াই বাড়ির পথ ধরেছেন যাত্রীরা। ছুটি কাটাতে সড়ক পথেও স্বচ্ছন্দে ঢাকা ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জানান, তেলের দাম বাড়ছে না, ফলে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই। ভোর থেকে ঘরমুখো মানুষের এই ভিড় কমলাপুর রেল স্টেশনে। স্বজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে শহর ছাড়ছেন তারা। এই মিছিলে আছেন আগে ভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা। তবে দুর্ভোগ এড়াতে আগেই স্বজনদের পাঠিয়ে দিচ্ছেন অনেকে। ঈদ আনন্দটা খুব বেশি এবং টিকিট পাওয়াটাও ওরকম ঝামেলা হয় নাই। অনলাইনে টিকিট কাটা হয়েছে, নির্বিঘ্নে যেতে পারছি আমরা। তারপর হচ্ছে আপনার টিকিট কাটা নিয়েও আমাদের কষ্ট হয় না। সব বন্ধু বান্ধব একসাথে যাইতেছি, তো ভালোই লাগতেছে। ভোগান্তির যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছি আমি। ঈদ যাত্রায় ছোটরা একটু বেশিই খুশি। ছুটিতে গ্রামে কি কি মজা হবে তারই জল্পনা কল্পনা শুরু হয়েছে ঢাকা থেকেই। ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে, আবার ঈদ করতে যাচ্ছি। বাড়িতে যাব, ঘোরাফেরা করব, পরে আবার স্কুল খুললে আবার ঈদের পরে আসবো। ছুটিতে বাড়ি যাচ্ছি ঈদ করতে, অনেক মজা করব।
অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি। ঈদ যাত্রার প্রথম দিনে অধিকাংশ ট্রেনই ছেড়ে গেছে সময় মতো, তবে বগিতে নাম্বার না থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। আমি টিটিকে জিজ্ঞাসা করছি, বলে পিছন থেকে 5 নম্বর যেটা, এটা হচ্ছে ঝ বগি, আমাদের ইও বগি। এখন এটা নিয়ে ভিতরে হাতাহাতি হইতেছে। চ বগির লোক উঠছে, একটা গেঞ্জাম লেগে গেছে, তো মারামারি লেগেছে অলরেডি আমার সাথে। একটা ট্রেনের মধ্যে 3টা স্টিকার লাগানো, একটা ট ঝ তারপর ইও লেখানো। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী, আশ্বাস দেন নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে। রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। এদিকে সড়ক পথেও আগেভাগে বাড়ির পথ ধরেছেন অনেকে, তবে বাস টার্মিনালগুলোতে যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। ছোটখাটো বাচ্চা নিয়ে যাইতে অনেক সময় ঝামেলা হয়, তো এই জন্য একটু আর্লি চলে যাবে। সরকারি অফিস, তারপরে আপনার গার্মেন্টসগুলি বন্ধ হওয়ার পরে আরও চাপটা বাড়তে পারে। 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। মন্ত্রী জানান, সংকট মোকাবেলায় জনগণেরও দায়িত্ব আছে, তবে বাস ও ট্রেনে যাত্রী সেবা উন্নত করতে সরকার বদ্ধপরিকর। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামালে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ডিএমপির ট্রাফিক প্রধান। পুরাতন গাড়ি রং করে চালানো যাবে না। শুক্রবার রাজধানীর মিরপুরে বেশ কিছু গাড়ির ওয়ার্কশপে অভিযান চালিয়ে এমন মন্তব্য করেন তিনি। প্রতি বছর ঈদ এলেই রাজধানীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়ার্কশপগুলোর ব্যস্ততা বাড়ে। পুরাতন গাড়িতে রং লাগিয়ে চলে নতুন গাড়ির রূপ দেওয়ার কাজ। বাড়তি যাত্রী পরিবহনের জন্য সিটগুলো সাজানো হয় বাস মালিকের চাহিদা মতো। শুক্রবার ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামা ঠেকাতে মিরপুরের বেড়িবাঁধ এলাকায় কয়েকটি ওয়ার্কশপে অভিযান চালায় ডিএমপির ট্রাফিক বিভাগ। জেরা করা হয় মালিকদের। ফিটনেসবিহীন কিভাবে আছে এটা আমার মাথা ঢোকে না, এটা আপনারা তো ভালো জানেন, আমরা মূর্খ মানুষের তোরা বুঝি না, কাজ করলে ফিটনেস ঠিক হয়ে যায়। তবে ওয়ার্কশপ মালিকদের দাবি, তারা কোনো পুরাতন গাড়ি নতুন করার কাজ করেন না, যদিও বাস্তবে দেখা মিলে উল্টো চিত্রের। পুরনো কোনো জিনিসের কাজ এখানে হয় না, রিপেয়ারিং কোনো হয় না, সব নিউ। অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ঈদের আগ পর্যন্ত গাড়ির ওয়ার্কশপগুলোতে চলবে এমন অভিযান। আমরা ওই মালিককে যখন ধরবো, ওয়ার্কশপ যারা আছে এই ওয়ার্কশপকে কিন্তু আমরা ধরবো যে সে অন্যায় কাজটা কেন করলো। সে তাকে শুধু বললে হবে না যে আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে কাজ করেছেন। তো রিকোয়েস্ট করলে তো আমি অনেক কাজে অন্যায় করতে পারি, তো সেটা কি আইন মেনে নিবে? মানবে না। তা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই কাজগুলো করা যাবে না। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে পরিদর্শন করা হয় গাবতলীর বাস টার্মিনাল। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা তার খোঁজে কাউন্টারগুলোতেও চলে তদারকি। জীবননগর আগে ভাড়া কত ছিল? 650। আজকে কত নিয়েছে? 750। অন্যদিকে চাহিদা মতো ভোক্তাকে পণ্য না দেয়ায় মিরপুর 1 নম্বরের প্রিন্স বাজারকে 50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সয়াবিন তেলের 5 লিটারের 2টি কন্টেইনার একসঙ্গে কিনতে হলে বাড়তি 3,000 টাকার বাজার করতে বাধ্য করা হয় গ্রাহকদের। আমরা অভিযানকালে যে বিষয়টি আমাদের সামনে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে আমাদের 5 লিটারের যে তেলের বোতল, সেই তেলের বোতলগুলো ওরা সুনির্দিষ্ট করে দিচ্ছেন আর কি, যে একটার বেশি আসলে নেওয়া যাবে না, এরকম একটা স্টিকার ওনারা লাগিয়ে রেখেছেন। এই ধরনের কোনো নির্দেশনা আসলে সরকারের পক্ষ থেকে নেই। ভোক্তার স্বার্থ সুরক্ষায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল সংকট পুরোটা কাটেনি। ছুটির দিনেও পাম্পে ছিল লম্বা লাইন। জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক মালিকরা। কোনো কোনো দিনে নির্দিষ্ট সময়ে তেল দিলেও অন্য সময় থাকে বন্ধ। পাম্পগুলো পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় সাময়িক সময়ের জন্য অনেক পাম্প বন্ধ। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় অনেক পাম্প সাময়িক সময়ের জন্য বন্ধ। আর যেসব পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। সংকট কাটাতে তেল বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের।
তো ছুটি দেখে নেই মনে হচ্ছে যে বেশি রাশ বেশি আজকে আরও বেশি রাশ। ফুয়েল শেষ তো নিতেই হবে, দ্যাটস ওয়াই ওয়েট করছি, অলরেডি 1 ঘন্টা হয়ে আছে। কিছু করার নাই, মোটামুটি 4টা-5টা পাম্প ঘুরে একটা পাম্পে তেল পাওয়া যাচ্ছে। এখানে এসে অনেক লম্বা লাইন দেখে যেহেতু অন্য কোথাও নেই সেজন্য এখানে দাঁড়িয়েছি। গাড়ি তো চলতে হবে, কারণ সামনে হলো রমজানের ঈদ। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় কম, তাই সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং করেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। এর আগে এখানে বাউজার ভরে ভরে আনতাম, 14-15টি বাউজার ভরেও আমরা অকটেন এনেছি, 2 গাড়ি 3 গাড়ি আমরা ডিজেল এনেছি। যেমন আজকে আমরা মাত্র 1টি বাউজার আমরা অকটেন পাবো এবং 1টি বাউজার ফুল করে আমরা ডিজেল পাবো না, মাত্র 9000 লিটার ডিজেল আমরা পেতে যাচ্ছি। এখনও দাম বৃদ্ধি ও সংকটের শঙ্কায় অনেকে পাম্পে পাম্পে ঘুরে বেশি করে জ্বালানি তেল কিনছে বলেও জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রীদের সংবর্ধনা দেওয়ার জন্য কোনো ছাত্র যেন কখনোই রাস্তায় দাঁড়িয়ে না থাকে এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। দুপুরে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান তিনি। এ সময় সংবর্ধনার জন্য রাস্তায় শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে মন্ত্রী বলেন, সংবর্ধনার জন্য রাস্তায় শিক্ষার্থীদের দাঁড়া করানো শতভাগ নিষিদ্ধ। মন্ত্রীদের ফুলের মালা বা তোড়া দিয়ে বরণ করার চর্চা থেকেও বের হবার নির্দেশ দেন। কোনো শিক্ষক, কোনো ছাত্র রাস্তায় কখনো আমার জন্য দাঁড়াবে না। ফুলের মালা, ফুলের তোড়া এগুলি কেউ আর দিতে পারবে না, 100% নিষিদ্ধ। একদম সাধারণ লোকের মতো হাঁটতে হবে, সাধারণ লোকের মতো চলতে হবে। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে 5 বাংলাদেশি। বৃহস্পতিবার রাজধানী মালের অদূরে অবস্থিত দিগুড়া দ্বীপে এই দুর্ঘটনা হয়। ভোর রাতে সেহরির সময় চুলা জ্বালাতে গিয়ে আচমকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই ছড়ায় আগুন। ঘটনাস্থলে প্রাণ হারান মোহাম্মদ তাজউদ্দিন ইসলাম, মোহাম্মদ সদর আলী, মোহাম্মদ রবিন মোল্লা, মোহাম্মদ শফিকুল ইসলাম ও মোহাম্মদ নুরনবী সরকার। গুরুতর আহত হন মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন নামের আরও 2 বাংলাদেশি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন। দেশটির বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার কারণ জানতে এরই মাঝে শুরু হয়েছে তদন্ত। নিহতদের মরদেহ অতি দ্রুত পাঠানো হবে দেশে। হয়তো কোনো মতে বেঁচে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সম্ভবত এখনও জীবিত আছেন মুস্তাফা, তবে ক্ষতিগ্রস্ত বা আহত হয়েছেন তিনি। কোনো না কোনোভাবে হয়তো বেঁচে আছেন। এর আগে একটি মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, 28 ফেব্রুয়ারি যে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন তখন আহত হয়েছিলেন মুস্তাফাও। এমনকি তিনি কোমায় থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকাশ্যে না এলেও বৃহস্পতিবার সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বক্তব্য আসে মুস্তাফার পক্ষ থেকে। রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয় তার বিবৃতি। অপারেশন গজব-লীল হকের অংশ হিসেবে আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার রাতভর আফগান তালেবানদের লক্ষ্যবস্তুতে হামলা চালায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আফগান প্রশিক্ষণ শিবির এবং সহায়তা অবকাঠামো। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে কাবুলে আফগান তালেবান 313 কর্পসের সদর দপ্তর এবং একটি গোলা বারুদ ডিপো ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু চেকপোস্ট। পাশাপাশি কান্দাহারে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরের একটি তেল সংরক্ষণাগারে হামলা চালানো হয়েছে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জানিয়েছেন, অপারেশন গজব-লীল হকে এখন পর্যন্ত নিহত হয়েছে 641 জন আফগান। এই ছিল সব খবরের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।